দেশ জুড়ে যে ধরনের পরিস্থিতি উদ্ভূত হয়েছে, করোনা আমাদের সত্যি একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেই কারণের জন্যই আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা বিদ্যালয়ে আসতে পারছে না, ক্লাস করতে পারছে না। তো তাদের কথা মাথায় রেখেই আমি শান্তনু চক্রবর্তী, শিক্ষক, শ্রীগুরু বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক, চম্পাশাড়ি, শিলিগুড়ি, একটু স্টাডি মেটেরিয়াল প্রিপেয়ার করেছিলাম। বিষয় ভৌতবিজ্ঞান ও পরিবেশ, 10ম শ্রেণী। যে অধ্যায়টির উপরে আজ আলোকপাত করতে চলেছি সেটি হলো তাপের ঘটনাসমূহ। আজ এই অধ্যায় তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটির উপরে আমরা বিশেষ কিছু আলোচনা। আমরা সকলেই পদার্থের 3 মৌলিক অবস্থার কথা জানি। তো পদার্থের এই যে 3টি মৌলিক অবস্থা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি, একটি হলো কঠিন, একটি হলো তরল এবং অপরটি হলো গ্যাসীয়। তো এই যে 3 অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়, এখানে অণুর গঠনগুলো পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাবো যে সলিড অর্থাৎ কঠিন যে পদার্থটি, সেই কঠিন পদার্থটির যে সমস্ত অণুগুলো রয়েছে সেই অণুগুলো পরস্পরের অত্যন্ত কাছাকাছি অবস্থান করছে। অণুগুলোর মধ্যে পারস্পরিক ফাঁকা স্থান অর্থাৎ ইন্টারমলিকুলার গ্যাপ বা ইন্টারমলিকুলার স্পেস অত্যন্ত কম এবং ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করবার জন্য অণুগুলোর মধ্যে পারস্পরিক বন্ধনও অনেকটা বেশি, ফলে অণুগুলিকে পরস্পরের থেকে আলাদা করাটাও বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, অর্থাৎ সেখানে অনেক শক্তির বেশি প্রয়োজন হবে। এই কারণেই কঠিন পদার্থকে আমরা কঠিন হিসাবে দেখি। কিন্তু কঠিনের তুলনায় যদি তরলের অণুগুলির গঠন পর্যবেক্ষণ করি তাহলে সেখানে দেখতে পাবো যে তরলের অণুগুলি কঠিনের মতো এতটা দৃঢ়ভাবে পরস্পরের সঙ্গে আঘাতবদ্ধ নয়। তরল পদার্থের অণুগুলি, যেমন ধরা যাক জল তরল পদার্থ, কেরোসিন তরল পদার্থ, এই তরলকে আমরা ঢালতে পারি, এক পাত্র থেকে আরেক পাত্রের মধ্যে আমরা ঢেলে নিতে পারি। এটার কারণ হচ্ছে এটাই যে অণুগুলো পরস্পরের মধ্যে ঠিক এতটা এরকম আঘাত নিয়ে বসে নেই। অণুগুলির মধ্যে তুলনামূলক ফাঁকা স্থান রয়েছে কঠিনের তুলনায় বেশি। আর গ্যাসের ক্ষেত্রে তো কথাই নেই। গ্যাসের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান অত্যন্ত কম। শুধু তাই নয়, একটি আবদ্ধ পাত্রের মধ্যে যদি গ্যাসের অণুগুলো গ্যাসীয় পদার্থকে রাখা যায় তাহলে গ্যাসের অণুগুলি ইতস্ততভাবে এদিক ওদিক চলাফেরা করছে, পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই অ্যানিমেটেড ভিডিওটার মধ্যে দিয়ে গ্যাসের অণুগুলোর চলন আমরা খুব সহজেই দেখতে পাই। অণুগুলি দেখো আবদ্ধ পাত্রের দেওয়ালের মধ্যে ধাক্কা খাচ্ছে, হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে একে অপরে বিভিন্ন দিকে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে। পরে তোমরা যখন বড় হয়ে ব্রাউনীয় গতি পড়বে, ব্রাউনীয় গতির সম্পর্কে আরো অনেক ডিটেলসে আলোচনা তোমরা শুনবে, তখন এই বিষয়ের কারণগুলি আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আপাতত এটাই ধরে নাও যে কোনো একটা গ্যাসকে কোনো একটি আবদ্ধ পাত্রের মধ্যে যদি আমরা রাখতে পারি তাহলে ওই পাত্রের দেয়ালের মধ্যে গ্যাসের অণুগুলি বারবার ধাক্কা খায়, নিজেদের মধ্যে ধাক্কা খায় এবং ইতস্তত এদিক ওদিক সঞ্চরণশীল হয়, অর্থাৎ ইতস্তত এদিক ওদিক চলতে থাকে, চলাফেরা করতে থাকে। একইভাবে যদি লিকুইডের ক্ষেত্রে দেখি, সেখানে লিকুইডের যে সমস্ত অণুগুলি রয়েছে সেগুলো কিন্তু গ্যাসের মতো করে অতটা বাধাহীনভাবে নেই, কিন্তু দেখো তবু সঞ্চরণশীল। আর কঠিনের ক্ষেত্রে তো অণুগুলি একটু আগেই বলেছি, সেগুলো পরস্পরের অনেক কাছাকাছি অবস্থান করছে। তো এই পদার্থের এই 3 অবস্থা। আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করতে চলেছি সেই চ্যাপ্টারটি হচ্ছে, অধ্যায়টি হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপের মাধ্যমে পদার্থের প্রসারণ। একটু আগেই আমরা জেনেছি পদার্থের মূলত 3টি মৌলিক অবস্থা, একটা কঠিন, একটি গ্যাসীয়, একটি তরল এবং একটি গ্যাসীয়। তাহলে পদার্থের তাপের সাহায্যে প্রসারণ যদি ঘটাতে হয়, 3 রকমের পদার্থের 3 ধরনের প্রসারণ হবে। কঠিন পদার্থের, এই চ্যাপ্টারের মধ্যে এই কারণে আমাদের পড়তে হবে মূলত 3টি বিষয়: কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, তরল পদার্থের তাপীয় প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। এই 3 প্রকার তাপীয় প্রসারণ আমরা এই চ্যাপ্টারে পড়ব। এছাড়াও আর কি পড়ব, বিভিন্ন রকমের প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানব,
আর তাপ পরিবাহিতা এবং তার সঙ্গে পড়ব প্রসারণের যে সমস্ত বাস্তবিক ঘটনাগুলো আমরা দেখতে পাই সেই সম্পর্কিত কিছু আলোচনা। তো সবার প্রথম আসছি তাপীয় প্রসারণের কিছু বাস্তব উদাহরণ। একটু আগেই বলেছি বর্তমানে আমরা করোনা উদ্ভূত যে ভাইরাস অর্থাৎ কোভিড-19 পরিস্থিতির শিকার, এবং সেটার জন্য আমাদের নানা রকমের রোগ ব্যাধি যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকেও আমরা আতঙ্কের মধ্যে আছি যে আমরা কেউ পজিটিভ নয়। তো কিন্তু সেটার জন্য আমাদের শরীরে যদি কোনো রকমের টেম্পারেচার বাড়ে, তো সেই টেম্পারেচার কতটা আছে সেটা আমরা পরিমাপ করি। সেই পরিমাপটা আমরা কিভাবে করি? অবশ্যই আমরা একটা থার্মোমিটারের সাহায্যে সেটা পরিমাপ করি। এবং এই যে থার্মোমিটারের নিচের দিকে কি থাকে? একটা পারদ কুণ্ড থাকে। এই পারদ কুণ্ডের মধ্যে পারদ জমা থাকে। পারদ এক প্রকারের তরল ধাতু, খুব সহজেই কোনো একটা পদার্থ যে পদার্থের সংস্পর্শে আসে সেই পদার্থের উষ্ণতায় পৌঁছাতে পারে। অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা যদি মাপতে হয়, তাহলে আমাদের এই একটি ডাক্তারি থার্মোমিটারের পারদ কুণ্ডটিকে আমাদের বডির অর্থাৎ দেহের সংস্পর্শে আনতে হবে, এবং দেহের সংস্পর্শে আনার সঙ্গে সঙ্গেই তার কিছুক্ষণের মধ্যে বা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পারদের কুণ্ড থেকে পারদ আমাদের দেহ থেকে তাপ সংগ্রহ করে প্রসারিত হতে থাকে। অর্থাৎ তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ হয়। কঠিন পদার্থের প্রসারণ হয়, তরল পদার্থেরও হয়, গ্যাসীয় পদার্থের হয়। বিভিন্ন প্রসারণের মাত্রাটা বিভিন্ন রকম। তো এখানে আমাদের থার্মোমিটারের মধ্যে যে পারদ আছে সেটি তরল ধাতু, তারও প্রসারণ হবে, এবং কাচের নলের ভিতর দিয়ে এই পারদ প্রসারিত হতে হতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে, এবং সেই নির্দিষ্ট তাপমাত্রাটি হবে আমাদের দেহের তাপমাত্রা। অর্থাৎ যে ব্যক্তির দেহের তাপমাত্রা পরিমাপ করছি সেই ব্যক্তির দেহের তাপমাত্রায় পৌঁছানোর পর পারদের কিন্তু আর প্রসারণ ঘটবে না। তো এইভাবে কিন্তু আমরা আমাদের দেহের তাপমাত্রা মাপি। এটা খুব বাস্তবিক একটা উদাহরণ। আর তার সঙ্গে সঙ্গে তাপীয় প্রসারণের আরো একটি উদাহরণ, যেমন আমরা দেখি রেল লাইনের দুটি ট্র্যাকের যে জোড়মুখ, সেই জোড়মুখের মাঝখানে একটু ফাঁকা অবস্থান থাকে। এর কারণটা এটাই, চাকার ঘর্ষণ বা রোদের কিরণের জন্য এই ট্র্যাকগুলি যে ধাতু দিয়ে তৈরি, সেই ধাতুর প্রসারণ ঘটে। ধাতুর প্রসারণের জন্য কি হয়? ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ফলে এই দুটি প্রান্ত পরস্পরের কাছাকাছি চলে আসে। তো এই প্রান্ত যদি বেশি কাছাকাছি চলে আসে তখন কিন্তু জোড়মুখে পরস্পরের একে অপরের উপর ওভারল্যাপ হয়ে যাবে, এবং তখন কিন্তু এই যে রেল লাইন, সেই রেল লাইনের উপর দিয়ে গাড়ির চাকা যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার ফলে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁক রাখা হয়। এখন এই ফাঁকটা কতটা রাখা হবে সেটা তো অবশ্যই ধাতুর প্রসারণের যে অবস্থা তার উপর নির্ভর করছে, ধাতুটা কতটা প্রসারিত হচ্ছে তার উপরে নির্ভর করছে। তো সেটার জন্য কিন্তু আমাদেরকে এই তাপীয় প্রসারণের বিষয়টি বৈজ্ঞানিকভাবে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে জানতে হবে। আরো একটি বাস্তবিক উদাহরণ দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত আর কিছুই নয়, দুটি ভিন্ন ধাতুর তৈরি পাত। ধাতু দুটির পাতের দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ সমান হতে হবে। দেখো এখানে স্টিল এবং অ্যালুমিনিয়াম নেওয়া হয়েছে প্রথম উদাহরণে, এবং এই দুটি পাতকে রিভেট করে একটি পাত বানানো হবে। তামা এবং লোহা দিয়েও কিন্তু এই রিভেট করে দ্বিধাতব পাত বানানো সম্ভব। আসলে ঘটনাটা কি হয়, যে দুটি ধাতব পাতের কিন্তু প্রসারণ ভিন্ন, অর্থাৎ তামার প্রসারণ বেশি, লোহার প্রসারণ কম। তো যখনই আমি তামা এবং লোহার এই পাতকে উত্তপ্ত করব, এই পাত কিন্তু মাত্রায় বাড়বে, অর্থাৎ এদের প্রসারণ হবে। তো এই তাপীয় প্রসারণের জন্য কি হবে? দেখতেই পাচ্ছ এখানে ছবিতে যে তামার প্রসারণটা বেশি। তামার প্রসারণ বেশি হওয়ার জন্য এটা বেশি বেড়েছে, এবং যেহেতু বেশি বেড়েছে তাই বাইরের দিকে বেঁকে গেছে বেশি। কিন্তু লোহার প্রসারণটা তুলনামূলক কম। আবার ঠান্ডা করলে একই রকম ভাবে তামার সংকোচনটাও বেশি হবে, লোহার সংকোচনটা তুলনামূলক কম হবে। তার ফলে অবস্থাটি এরকম দাঁড়াবে। তো এই যে তামার বেড়ে যাওয়া একটু বেশি প্রসারণের জন্য, দেখো এই ছবিতে আমি পরিষ্কার করে দেখিয়েছি যে হিটিং করবার জন্য লোহা এবং তামার যে পাতটি আছে, হিটিং করবার জন্য কি হয়েছে, যেহেতু তামার প্রসারণ বেশি আছে তাই কিন্তু পাতটি বেঁকে যাচ্ছে। এই দ্বিধাতব পাতকে আমরা মূলত টেম্পারেচার কন্ট্রোল অর্থাৎ
থার্মোস্ট্যাট যন্ত্রে ব্যবহার করতে পারি, মানে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করবার জন্য। কিরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি? দেখো, যদি আমরা বলি টেম্পারেচার কন্ট্রোল অর্থাৎ উষ্ণতাকে নিয়ন্ত্রণ আমরা কোথায় করি? আমরা রেফ্রিজারেটরে করতে পারি, অথবা এসি যন্ত্রের মধ্যে করি। তো আমাদের ঘরের টেম্পারেচার যদি 20°C মানে 20°C ফিক্স রাখতে হয়, তো আমরা 20°C কিভাবে ফিক্স রাখবো? সেটি একটা এই ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে আমরা কিন্তু রাখতে পারি। যেমন প্রথমে দেখো, যখন দ্বিধাতব পাত্রটি ঠান্ডা অবস্থায় ছিল তখন কিন্তু সরল রৈখিক ছিল, একদম সোজা দেখতে পাচ্ছি ওকে, এবং তার সঙ্গে বর্তনীর একটা যোগ দেখতে পাচ্ছি, বর্তনীটা ওর সঙ্গে সংযুক্ত অবস্থায় আছে। এবার আস্তে আস্তে সার্কিট গরম হচ্ছে, মানে সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এর ফলে ওই দ্বিধাতব পাতটি গরম হচ্ছে। দ্বিধাতব পাতটি গরম হওয়ার ফলে কি ঘটনাটা ঘটছে দেখো, দ্বিধাতব পাতটি কিন্তু তখন আর সোজা অবস্থায় নেই, আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, এবং বেঁকে যাই গেল তখন কিন্তু বর্তনীর সঙ্গে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। তার মানে তাপমাত্রা ফল করতে করতে, ধরা যাক তাপমাত্রা প্রথম অবস্থা ঘরে 35° ছিল, সেখান থেকে 35 থেকে 34, 33 এইভাবে কমতে 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 একটা সময় আসবে। আমি যেহেতু 20°C তাপমাত্রা ফিক্স রেখেছি, তার মানে 20°C আসার পর আর তাপমাত্রা কমবে না, সেই সময়টাতে কিন্তু এই দ্বিধাতব পাত কাজ করছে, এবং তখনই কি হচ্ছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দ্বিধাতব পাতটি গরম হয়ে বেঁকে যাওয়ার জন্য, এবং তখন আর তড়িৎ প্রবাহ চলছে না, যার ফলে ওই সিস্টেমের তাপমাত্রা আর কমছে না। এরপর এই দ্বিধাতব পাতটি আস্তে আস্তে ঠান্ডা হবে, শীতল অবস্থায় আসবে। শীতল অবস্থায় আসলে কি হবে, আর বেঁকে থাকবে না, ঠিক আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, নর্মাল হয়ে যাবে। তখন কিন্তু আবার তড়িৎ প্রবাহ শুরু হবে, অর্থাৎ যে অল্প কিছু পরিমাণ টেম্পারেচার বেড়েছিল 20°C থেকে, হয়তো বা কিছুক্ষণ বন্ধ থাকার জন্য সেটা তাপমাত্রা বেড়ে 21°C হয়েছে, কিন্তু আবার তড়িৎ প্রবাহ অর্থাৎ সিস্টেম চালু হওয়ার জন্য ওই তাপমাত্রা থেকে আবার 20-তে নেমে আসবে। তাহলে এইভাবে সিস্টেম কাজ করে, এইভাবেই থার্মোস্ট্যাটের সাহায্যে আমরা একটা স্ট্যাটিক টেম্পারেচারকে বজায় রাখতে পারছি। এবার আসছি কঠিন পদার্থ। আমরা তো এর প্রথমেই বলেছি মৌলিক অবস্থা তিনটে পদার্থের, একটা কঠিন, একটি তরল অবস্থা এবং একটি গ্যাসীয় অবস্থা। তো প্রথমেই আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে ভাবছি। কঠিন পদার্থের প্রসারণ কিরকম ভাবে হয়? একটা কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের সেটা যদি আমি আলোচনার সুবিধার্থে কোনো একটা ঘনক অথবা কোনো একটা আয়ত ঘন নিই, তো বুঝতেই পারছো ঘনক বা আয়ত ঘনক এদের কিন্তু তিনটে মাত্রা আছে, একটি দৈর্ঘ্য, একটি প্রস্থ এবং উচ্চতা, এবং সেটিকে দেখানো হয়েছে এখানে। তো এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি মাত্রা আছে। এখন দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। আবার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি রাশিকেই যদি একসঙ্গে গুণ করা হয় তাহলে কি পাই? আমরা আয়তন পাই। তো কঠিন পদার্থের ক্ষেত্রে তার যে প্রসারণ হবে, দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্র প্রসারণ হতে পারে, আয়তন প্রসারণ হতে পারে। অর্থাৎ যদি একটি 3D ফিগার হয়ে থাকে, মানে 3D বস্তু হয়ে থাকে, মানে ত্রিমাত্রিক যদি কোনো একটা বস্তু হয়ে থাকে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তার শুধুমাত্র দৈর্ঘ্য বা প্রস্থ বাড়বে না, তার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে মাত্রাতেই কিন্তু প্রসারণ ঘটবে, এবং তাপমাত্রা বৃদ্ধিতে এই প্রসারণটার জন্য বস্তুটার সামগ্রিক একটা পরিবর্তন ঘটবে, অর্থাৎ আয়তন প্রসারণ ঘটবে। তো আমরা আজকে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম আসছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক আর কিছুই নয়, গুণাঙ্ক হচ্ছে এক ধরনের পরিমাপ। আসলে এই যে রেল লাইনের ফাঁক রাখতে হয় আমরা আগে জেনেছি, কিন্তু রেল লাইনের ফাঁকটা কতটা রাখবো? তাহলে তো অবশ্যই কোনো একটা ধাতু কতটা উষ্ণতা বৃদ্ধিতে কতটা প্রসারিত হতে পারে, সেই ধরনের একটা বৈজ্ঞানিক হিসেব আমাদের থাকা দরকার। সেই হিসেবটা না জানলে আমরা কিন্তু ভাবতে পারবো না যে কতটা ফাঁক রাখা দরকার। তো সেই হিসেবটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে গুণাঙ্কের মধ্য দিয়ে। অর্থাৎ 1° তাপমাত্রা বাড়াতে কোনো একটা পদার্থের, কোনো কঠিন পদার্থেরই বলি, তার কতটা প্রসারণ হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখা যাক আমরা কিরকম ভাবে এটা গুণাঙ্কগুলি মেজার করতে পারি। প্রথমে আমি কিন্তু একটা রড নিচ্ছি। রডটার দৈর্ঘ্য হচ্ছে L1 এবং তাপমাত্রা T1, অর্থাৎ ঘুরিয়ে বললে T1 তাপমাত্রায় দৈর্ঘ্যটার, মানে রডটির দৈর্ঘ্য হচ্ছে L1। এবার এই রড অর্থাৎ দণ্ড, এই দণ্ডকে যদি আমি উত্তপ্ত করি, উত্তপ্ত করলে অবশ্যই তাপমাত্রা বাড়বে।
ধরে যাক তাপমাত্রা মানে ধরে নিলাম যে এই তাপমাত্রা T1 থেকে বেড়ে T2 হলো, দৈর্ঘ্য তো নিশ্চয়ই তখন আর L1 থাকবে না, ওই দণ্ডের দৈর্ঘ্য তখন বাড়বে, বেড়ে কত হবে L2 হয়ে গেল। তার মানে কি হলো, তাপমাত্রা T1 থেকে বেড়ে T2 হয়েছে এবং দৈর্ঘ্য L1 থেকে বেড়ে L2 হয়েছে। এবার কি করছি, দৈর্ঘ্য বৃদ্ধি হিসাব করছি। যদি ধরা যায় কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, সেটা বেড়ে গিয়ে তাপমাত্রার জন্য উত্তপ্ত করবার জন্য সেটি প্রসারিত হয়েছে এবং তার দৈর্ঘ্য প্রসারিত হয়ে 15 সেন্টিমিটার হয়েছে, তাহলে 10 সেন্টিমিটার থেকে বেড়ে 15 সেন্টিমিটার হয়েছে, মানে তার দৈর্ঘ্য কতটা বেড়েছে, 5 সেন্টিমিটার বেড়েছে। আমরা 15 থেকে 10 বিয়োগ করলাম। একই রকম ভাবে L1টা তার প্রাথমিক দৈর্ঘ্য, উত্তপ্ত করবার পর তার দৈর্ঘ্য হয়েছে L2, তাহলে বর্তমান দৈর্ঘ্য L2, তাহলে L2 থেকে L1 বিয়োগ করব, সেটাই হবে দৈর্ঘ্য বৃদ্ধি। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়াল টু L2 মাইনাস L1। একই রকম ভাবে তাপমাত্রা বৃদ্ধি, প্রাথমিক তাপমাত্রা তার T1 ছিল, বর্তমান তাপমাত্রা তার T2 হয়েছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি হলো T2 মাইনাস T1। এবার কি করছি, একটা ছোট্ট ঐকিক নিয়ম অনুসরণ করছি, খুব সহজ ব্যাপার, ছোটবেলায় শিখেছিলাম। 10টা লজেন্সের দাম 20 টাকা, তাহলে একটা লজেন্সের দাম কত হবে, নিশ্চয়ই 20কে 10 দিয়ে ভাগ করব, তাহলে 20/10। ঠিক একই রকম ভাবে গুণাঙ্ক হিসাব করতে গেলে প্রত্যেকটা রাশির একক পরিমাপ করতে হবে। একক পরিমাপ মানে একে পরিমাপ, মানে L1 প্রাথমিক দৈর্ঘ্যে আছে, তাহলে একক দৈর্ঘ্যে কত হবে, T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, তাহলে একক তাপমাত্রা বৃদ্ধিতে কত হবে দৈর্ঘ্য। এখানে দেখো লেখা আছে L1 প্রাথমিক দৈর্ঘ্যে T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 হয়েছে। পুরো সিনারিওটাকে লিখেছি এখানে। এবার আমি কি করব, এই L1 প্রাথমিক দৈর্ঘ্যকে একক করব। একক করার মানে হচ্ছে 1, অর্থাৎ 1 প্রাথমিক দৈর্ঘ্যে, সেটাই করেছি। দেখো 1 প্রাথমিক দৈর্ঘ্যে T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি। আমি কি করেছি, আমরা কি ঐকিক নিয়ম থেকে কি জানি, L1 এর জায়গায় 1 করেছি, তার মানে L1 দিয়ে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 যেটা ছিল, তাকে আমরা কি করব, L1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে L2 মাইনাস L1 বাই L1। তাহলে 1 প্রাথমিক দৈর্ঘ্যে অর্থাৎ একক প্রাথমিক দৈর্ঘ্যে T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিতে যা ছিল তাই রেখেছি, দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1 বাই L1, L1 দিয়ে ভাগ হয়ে গেছে। একই রকম ভাবে যদি এই একক তাপমাত্রা বৃদ্ধি করতে, মানে একক প্রাথমিক দৈর্ঘ্যে তো করে ফেলেছি, এবার 1 তাপমাত্রা বৃদ্ধি মানে T2 মাইনাস T1 যেটা, সেখানেও আমাকে 1 বানাতে হবে। হ্যাঁ, তাহলে 1 প্রাথমিক দৈর্ঘ্যে 1 তাপমাত্রা বৃদ্ধিতে এই T2 মাইনাস T1 এর জায়গায় 1 এসেছে। আগে L1 এর জায়গায় 1 করেছিলাম, তাই L1 দিয়ে ভাগ করেছি। এখন T2 মাইনাস T1 এর জায়গায় 1 লিখছি, তাই T2 মাইনাস T1 দিয়ে ভাগ করব, তাই করেছি। L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। দেখো L2 মাইনাস L1 কে L1 দিয়ে ভাগ করেছি, T2 মাইনাস T1 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে কি পেলাম, 1 প্রাথমিক দৈর্ঘ্যে 1 তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি। তার মানে কি দাঁড়ালো, একক প্রাথমিক দৈর্ঘ্যে একক তাপমাত্রা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এটাই কিন্তু গুণাঙ্ক। আমি আগে বলছিলাম যে কতটা ধাতুটা বাড়তে পারে, তাহলে সেটাকে একক রাশিতে হিসাব করতে হবে। তার মানে একক প্রাথমিক দৈর্ঘ্যে একক তাপমাত্রা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় কোনো কঠিন পদার্থের, তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তাহলে আলফা কি হয়ে গেল, যা পেয়েছি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে L2 মাইনাস L1 হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে যে L1 আছে সেই L1 হলো প্রাথমিক দৈর্ঘ্য, প্রথমে যে দৈর্ঘ্য ছিল, আর T2 মাইনাস T1 হলো তাপমাত্রা বৃদ্ধি। তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত তাপমাত্রা বৃদ্ধি। এটাকে আমরা সংজ্ঞা আকারে লিখতে পারি। তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্যে এই শব্দটা উল্লেখ করতেই হবে, একক উষ্ণতা বৃদ্ধিতে এটাও উল্লেখ করতেই হবে। তো সংজ্ঞা যখন দেব, এই দুটি বিষয় অত্যন্ত এখানে গুরুত্বপূর্ণ, না হলে সংজ্ঞাটি ভুল হয়ে যাবে। কোনো কঠিন পদার্থের, দেখো করেছি, প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে
যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এবার আসছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। একক ভাবতে গেলে আমাকে, অর্থাৎ আলফার একক আমাকে বার করতে হবে। তো আলফার একক মানে কি? আলফার রাশিমালাতে কি পেয়েছি? L2 - L1 / L1 × T2 - T1, এটা পেয়েছি। তো তাহলে আলফার একক বার করবো মানে L2 - L1 এর একক বাই L1 এর একক। তাহলে L2 - L1 এর একক কে লাগবে, আর তলায় যারা আছে তাদের প্রত্যেকের একক কে লাগবে, অর্থাৎ L1 এর একক কে লাগবে, আর তার সঙ্গে সঙ্গে T2 - T1 এর একক কেও লাগবে। কারণ L2 - L1 মানে কি? এটা দৈর্ঘ্য বৃদ্ধি। আগে ছিল 10 সেন্টিমিটার, বেড়ে গিয়ে 15 সেন্টিমিটার হলো, বিয়োগ করলে কত? 5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে সেই দৈর্ঘ্যই তো পেলাম। তার মানে L2 - L1 যে দৈর্ঘ্য বিয়োগ করলাম এখানে, তার মানে দৈর্ঘ্যই এলো এটা। এটা তার মানে অবশ্যই একটা দৈর্ঘ্যের এককই আসবে। তাহলে দৈর্ঘ্যের এককই আসছে। আবার একই রকম ভাবে L1 এর যে এককটা আছে এটাও দৈর্ঘ্যের একক, তাহলে এখানেও নিশ্চয়ই দৈর্ঘ্যের একক বসবে। আর T2 - T1 যেটা আছে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তার মানে কতটা তাপমাত্রা বেড়েছে? অবশ্যই তাপমাত্রার একক। তাহলে আলটিমেটলি কি পেলাম? উপরে দৈর্ঘ্যের একক আর নিচে দৈর্ঘ্যের একক গুণিত তাপমাত্রার একক। এবার দেখো খুব ভালো করে, উপরে দৈর্ঘ্যের একক আছে, নিচে দৈর্ঘ্যের একক আছে। এই উপর নিচে দৈর্ঘ্যের একক ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরে 1 পড়ে থাকলো, আর নিচে কি পড়ে থাকলো? তাপমাত্রার একক পড়ে থাকলো। তাহলে 1 / তাপমাত্রার একক, তাহলে এটাই আলফার একক হয়ে দাঁড়াবে। তার মানে আলফার একক মানে হচ্ছে 1 / তাপমাত্রার একক। এবার তাপমাত্রার একক তো আমরা জানি, সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। তাহলে 1 / তাপমাত্রার একক মানে 1 / ডিগ্রি সেলসিয়াস অথবা 1 / কেলভিন। এই কারণে আমরা লিখছি সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক পার ডিগ্রি সেলসিয়াস, মানে 1 / ডিগ্রি সেলসিয়াস। এই 1 / ডিগ্রি সেলসিয়াসকেই আমরা পার ডিগ্রি সেলসিয়াস লিখি, অথবা অনেকে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স লেখে। এসআই পদ্ধতিতে পার কেলভিন মানে 1 / কেলভিন। তার মানে কি দাঁড়ালো? কেলভিন ইনভার্স। এটা হলো এসআই একক। তার মানে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এসআই পদ্ধতিতে পার কেলভিন অথবা কেলভিন ইনভার্স। তা এই গেল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমস্ত রকমের স্টোরি। এরপর চলে যাচ্ছি, আমরা বলেছিলাম যে ক্ষেত্রফলের প্রসারণ ঘটবে, আয়তনের প্রসারণ ঘটতে পারে। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বিষয়টা শেখা হলো। এবার আমরা আসছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর কিছু নয়, ক্ষেত্রফল শব্দটাকে ছোট করা হয়েছে। তো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল তো আমরা ছোটবেলায় শিখে এসেছি যে ক্ষেত্রফল বলতে কি বোঝায়। ক্ষেত্রফল বলতে বোঝায়, যদি আয়তক্ষেত্র ধরে নিই আমাদের হিসাবের সুবিধার্থে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসে। তো তাহলে আমাকে এখানে দুটো মাত্রা নেওয়ার প্রয়োজন পড়ছে, একটা দৈর্ঘ্য এবং একটি প্রস্থ। যদি একটা আয়তক্ষেত্র নিই তার ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এইভাবে আমরা বার করতে পারি। এখানে একটা প্লেট নেওয়া হয়েছে, আগে যেমন একটা দণ্ড নিয়েছিলাম এখানে একটা প্লেট নিয়েছি। সেই প্লেটটার কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, আর তার সঙ্গে কি থাকবে? প্রস্থ থাকবে। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোকেই আমি দেখিয়েছি। এবার এই দৈর্ঘ্য প্রস্থ, এই যে ক্ষেত্রফল, এর প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল হচ্ছে S1, অর্থাৎ তাপমাত্রা তখন T1 ছিল। তাপমাত্রা T1 যখন ছিল তখন ক্ষেত্রফল, প্লেটটার ক্ষেত্রফল S1 ছিল। এবার একে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করলে প্লেটটা নিশ্চয়ই বাড়বে, প্লেটটার প্রসারণ হবে। সেটা নিশ্চয়ই শুধু দৈর্ঘ্য বরাবর হবে না, প্রস্থ বরাবর হবে। তার মানে সামগ্রিকভাবেই ক্ষেত্রফল বরাবর ওই প্লেটটা প্রসারিত হবে। তাহলে ক্ষেত্রফলটা নিশ্চয়ই আর S1 থাকবে না, তাপমাত্রাও T1 থাকবে না। তাহলে তাপমাত্রাও বেড়ে গিয়ে কি হয়ে গেছে? T2 হয়ে গেছে, আর ক্ষেত্রফলটাও বেড়ে গিয়ে কি হয়ে গেছে? S2 হয়ে গেছে। তাহলে বর্তমান অবস্থায় ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? দেখো আগে ক্ষেত্রফল ছিল S1, অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফল S1 ছিল, বর্তমান ক্ষেত্রফল কি হয়েছে? S2। তাহলে ক্ষেত্রফল কতটা বেড়েছে? S2 - S1 বেড়েছে। একই রকম ভাবে তাপমাত্রা আগে ছিল T1, বর্তমান তাপমাত্রা T2 হয়েছে। তাহলে তাপমাত্রা কতটা বেড়েছে? নিশ্চয়ই T2 - T1 বেড়েছে। এবার গুণাঙ্ক বার করব। গুণাঙ্ক বার করতে গেলে আমি বলেছিলাম ঠিক আগের সেই ঐকিক নিয়ম, আগে পুরো সিনারিওটাকে আমি সায়েন্টিফিক্যালি লিখি। S1 যদি প্রাথমিক ক্ষেত্রফল হয় তাহলে S1 প্রাথমিক ক্ষেত্রফলে T2 - T1 তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে S2 - S1।
তার মানে প্রথমে ক্ষেত্রফল S1 ছিল, T2 মাইনাস T1 এতটা তাপমাত্রা বেড়ে গেছে, বেড়ে যেতে তার ক্ষেত্রফলটা কতটা বেড়েছে, S2 মাইনাস S1 বেড়েছে। এখন আমি বলেছিলাম গুণাঙ্ক হিসাব করতে গেলে এখানেও আমি একক রাশিতে হিসাব করতে হবে। তাহলে একক রাশিতে হিসাব করতে গেলে আমাকে প্রাথমিক ক্ষেত্রফল যেটা S1 আছে তাকে একক বানাতে হবে। তার মানে S1 এর জায়গায় আমি 1 আনবো, S1 এর জায়গায় 1 নিয়ে চলে এলাম। তাহলে 1 প্রাথমিক ক্ষেত্রফলে, বাকিটা যা আছে তাই T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি। এবার দেখো S1 এর জায়গায় 1 এনেছি, আগে যেমন L1 এর জায়গায় 1 এনেছিলাম, L1 দিয়ে ভাগ করেছিলাম, এখন তাহলে S1 এর জায়গায় আমি 1 আনছি, তাহলে S1 দিয়ে ভাগ করব। তাহলে কি হলো, S1 দিয়ে ভাগ করলাম, S2 মাইনাস S1 বাই S1। একই রকম ভাবে T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধি ছিল, আমি বলেছিলাম এটাকেও একক বানাতে হবে, অর্থাৎ একে হিসাব করতে হবে। তাহলে T2 মাইনাস T1 এর জায়গাতেও 1 নিয়ে আসছি, একক তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ 1 তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি কত দাঁড়ালো। এবার তাহলে T2 মাইনাস T1 এর জায়গায় 1 আসছে, তার মানে T2 মাইনাস T1 দিয়ে ভাগ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি T2 মাইনাস T1, দেখো ভাগ হয়ে গেছে, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে একক প্রাথমিক ক্ষেত্রফলে একক তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এই যে ক্ষেত্রফল বৃদ্ধি এটা হলো এটাই কিন্তু তার মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একক রাশিতে হিসাব করতে হবে, একক প্রাথমিক ক্ষেত্রফলে একক তাপমাত্রা বৃদ্ধিতে যে ক্ষেত্রফলটা বাড়ছে, সেটাই S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। S2 মাইনাস S1 টা কতটা ক্ষেত্রফল বেড়েছে, S1 টা প্রাথমিক ক্ষেত্রফল, আর T2 মাইনাস T1 টা কতটা তাপমাত্রা বেড়েছে। তাহলে এটাই হয়ে গেল বিটা, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল টু ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণিত তাপমাত্রা বৃদ্ধি। এটাকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটা লিখছি। এবার চলে আসি সংজ্ঞাতে। তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে যে ক্ষেত্রফল প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এবারের একক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক আগের মতো পদ্ধতিতে আঁকবো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা আমার জানা হয়ে আছে, যে বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানে অবশ্যই S2 মাইনাস S1 এর একক উপরে থাকবে, তলায় S1 এর একক থাকবে, আর T2 মাইনাস T1 এর একক থাকবে। ঠিক আলফা যেমন করে বার করেছি বিটাও ঠিক তেমন ভাবেই বেরোবে। তাহলে S2 মাইনাস S1 মানে ক্ষেত্রফল, তাহলে এটা ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বিয়োগ করলে ক্ষেত্রফলই পাওয়া যায়, তার মানে অবশ্যই S2 মাইনাস S1 এর একক মানে হচ্ছে কি ক্ষেত্রফলের একক, তাহলে এখানে ক্ষেত্রফলের একক আসবে। নিচে S1 এর একক আছে, S1 এর একক অবশ্যই ক্ষেত্রফলের একক, আর T2 মাইনাস T1 এর একক মানে তাপমাত্রার একক। তাহলে উপরে ক্ষেত্রফলের একক, নিচে ক্ষেত্রফলের একক গুণিত তাপমাত্রার একক। তাহলে উপরের ক্ষেত্রফলের একক নিচের ক্ষেত্রফলের একক একই রকম ভাবে ক্যান্সেল হয়ে যাবে আগের মতো। তাহলে পেলাম আমরা 1 বাই তাপমাত্রার একক। তাহলে 1 বাই তাপমাত্রার একক, এর আগে আমরা ঠিক এরকমই একক পেয়েছি, তার মানে আলফার এককও যা ছিল বিটার এককও তাই দাঁড়ালো, এবং একই দাঁড়ালো। কি দাঁড়ালো, তাপমাত্রার একক জানি হয় ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন, তাহলে সেক্ষেত্রে এখানে তাপমাত্রার এককটাও একই রকম ভাবে 1 বাই ডিগ্রি সেলসিয়াস অথবা 1 বাই কেলভিন, অর্থাৎ পার ডিগ্রি সেলসিয়াস সিজিএস পদ্ধতিতে বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এসআই পদ্ধতিতে পার কেলভিন অথবা কেলভিন ইনভার্স। এই হয়ে গেল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এরপর চলে আসছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আয়তন প্রসারণ কথার মানে কি, এখানে আয়তনের বিষয়টি রয়েছে। তাহলে আয়তনের বিষয়টি রয়েছে মানে এখানে আয়তন আমরা কিভাবে হিসাব করি, আয়তন যদি আমরা একটা আয়ত ঘনক নিতাম আমাদের কাজের সুবিধার্থে, আমাদের আলোচনার সুবিধার্থে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা করলে কিন্তু একটা আয়ত ঘনকের আয়তন বেরিয়ে আসে। তাহলে এখানে তিনটে মাত্রা রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো স্বাভাবিকভাবেই কোনো একটা পদার্থ, সেই পদার্থের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে দেখানো হয়েছে যখন উত্তপ্ত করা হবে, যখন এটি প্রসারিত হবে, তখন স্বাভাবিকভাবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ সামগ্রিকভাবে আয়তনে বাড়বে বস্তুটি। তো এই যে আয়তনে বাড়বে বস্তুটি, এটা তাহলে আমাদেরকে আচ্ছা প্রথমে আমরা একটা এই আগের মতো ঠিক একটু গণিতটা করে নিই এখানে, যে
বস্তুটার প্রাথমিক অবস্থায় আয়তন ছিল V1, তাপমাত্রা মানে T1 তাপমাত্রা, আয়তন V1 ছিল। সরি, একটু স্পেলিং মিস্টেক আছে। এবার বস্তুটাকে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করতে বস্তুটার আয়তন V1 থেকে বেড়ে গিয়ে হয়েছে V2 এবং তাপমাত্রা T1 থেকে বেড়ে গিয়ে হয়েছে T2। তাহলে প্রাথমিক অবস্থা আয়তন ছিল V1 আর তাপমাত্রা T1 ছিল এবং সেখান থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তপ্ত করবার জন্য। তাহলে বর্তমান তাপমাত্রা T2 এবং আয়তন V2। তাহলে একইভাবে হিসাব করছি, আয়তন বৃদ্ধি কত দাঁড়ালো, V2 মাইনাস V1, অর্থাৎ বর্তমান আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, তাহলে একইভাবে চলছে। এবার ঠিক আগের মতো আমরা ঐকিক নিয়মের হিসাবটি করব, যে পুরো সিনারিওটি লিখছি একটি লাইনে। প্রথমে প্রাথমিক আয়তন কত ছিল, V1 ছিল। তাপমাত্রা কত বেড়েছে, T2 মাইনাস T1 বেড়েছে। হ্যাঁ, আয়তন কত বেড়েছে, V2 মাইনাস V1, সেটাই লিখেছি। V1 প্রাথমিক আয়তনে, T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1। তাহলে একক রাশিতে হিসাব করব, কারণ গুণাঙ্ক হিসাব করতে হবে বলেছি। তাহলে V1 প্রাথমিক আয়তনের জায়গায় একক প্রাথমিক আয়তন অর্থাৎ 1 প্রাথমিক আয়তন করেছি সেখানে। তাহলে V1 এর জায়গায় 1 এসেছে, মানে আগের মতোই V1 দিয়ে ভাগ করব। তাহলে V2 মাইনাস V1 বাই V1। এবার T2 মাইনাস T1, এই যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে সেটাকে একক তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, তাহলে সেখানেও 1 আনতে হবে। তাহলে সেখানেও 1 নিয়ে আসছি। তাহলে 1 প্রাথমিক আয়তনে 1 তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত দাঁড়াচ্ছে, এই T2 মাইনাস T1 এর জায়গায় 1 এসেছে, তার মানে এখানেও T2 মাইনাস T1 দিয়ে ভাগ করব। তাহলে V2 মাইনাস V1 বাই V1 তো আগেই ছিল, T2 মাইনাস T1 দিয়ে আবার ভাগ করে ফেললাম। তাহলে একক আয়তনে একক তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি, এটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এবার আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে চলে আসি। তাহলে স্বাভাবিকভাবেই ঠিক সংখ্যাটা আগের মতোই একই ছকে চলে আসবে। কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। সংখ্যাগুলোর মধ্যে কত সুন্দর একটা রিলেশন রয়েছে। তখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছি কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য প্রসারণ। যখন ক্ষেত্র প্রসারণ বললাম প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে যে ক্ষেত্রফল প্রসারণ। আবার যখন আয়তন প্রসারণ বলছি ওই জায়গাতে আয়তন দিয়ে রিপ্লেস হয়ে যাবে শব্দগুলো। তাহলে প্রতি একক আয়তনে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। একক একইভাবে হিসাব করব, ফর্মুলাটা লিখি একটু। গামার একক, তাহলে গামা ইকুয়াল টু কি ছিল, গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এটা ছিল। তার মানে উপরে V2 মাইনাস V1 ছিল, গামার একক করতে গেলে উপরে V2 মাইনাস V1 এর একক লাগবে, নিচে কার একক লাগবে, V1 এর একক লাগবে, আর T2 মাইনাস T1 এর একক লাগবে। তো V2 মাইনাস V1 এটা তো আয়তনের বৃদ্ধি, আয়তনের বৃদ্ধিটা অবশ্যই একটা আয়তন, তাহলে উপরে V2 মাইনাস V1 এর একক মানে আয়তনের একক। একই রকম ভাবে নিচে V1 এর একক মানে অবশ্যই আয়তনের একক, T2 মাইনাস T1 এর একক মানে হচ্ছে তাপমাত্রার একক। তাহলে আয়তনের একক বাই আয়তনের একক গুণিত তাপমাত্রার একক। উপরের আয়তনের একক নিচে আয়তনের একক পরস্পর ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো তাপমাত্রার একক। তাহলে একই রকম ভাবে এখানেও আমরা একই ইউনিট পেলাম, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে পার কেলভিন। তা এই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক পেলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। এছাড়াও আরো কতগুলো বিষয় এই অধ্যায়ের বাকি রয়ে গেল, যেমন তাপ পরিবাহিতা এবং কতগুলো বাস্তবিক ঘটনার কিছু আলোচনা। সে সমস্ত কিছুই আমরা এর পরের যে ভিডিও আপলোড করব তাতে রাখবো। তোমরা সকলে এগুলো মন দিয়ে বাড়িতে একবার টেক্সট বইটা খুলে পড়ে নাও এবং এই সম্পর্কিত কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে।
আমি যথাসাধ্য আমার তরফ থেকে চেষ্টা করব সমস্ত রকমের ডাউট অর্থাৎ সন্দেহগুলো দূর করবার। বাড়ি থেকে একদম বেরোবে না, আর যতটা পারা যায় বাড়িতে পড়াশোনা করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ।